রেকর্ড। তাহলে চলো আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এই চ্যাপ্টারটা করি। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, হিউম্যান ফিজিওলজি, পড়তেও ভালো লাগবে। বোরিং চ্যাপ্টার না, ভালো। দেখো, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, আমরা যেই ফুডটাকে যে খাচ্ছি, এক second, হুম, আমরা যে ফুড খাই, পেন, হ্যাঁ আছে না। আচ্ছা দেখো, আমরা যে ফুড খাচ্ছি, এই ফুডের থেকে তো আমরা এনার্জি পাই। কিন্তু ফুডের এনার্জিটাকে আমরা কিভাবে বের করি? ফুডকে অক্সিজেন দিয়ে ব্রেকডাউন করি। অক্সিজেন দিয়ে ব্রেকডাউন করলে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি রিলিজ হয়, তাই তো? আর এনার্জি রিলিজ হয়, এই এনার্জিটাকে আমরা এটিপির মধ্যে স্টোর করে রাখি। যখন দরকার পড়ে তখন এই এটিপি থেকে এই এনার্জিটাকে বের করে আমরা কাজে করি। তো এই প্রসেসটার নাম আমরা পড়েছিলাম রেসপিরেশন, হ্যাঁ কি না? তো রেসপিরেশনের জন্য কোন গ্যাস আমরা নিই, ইনহেল করি কোন গ্যাস? অক্সিজেন। আর কোন গ্যাসকে আমরা এক্সহেল করে দিই, বাইরে বের করে দিই? কার্বন ডাই অক্সাইড। এই অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়াটাই হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। বুঝতে পারলাম? তো এই ব্যাপারটাই তোমার হচ্ছে এইখান থেকে এইটুকুনির মধ্যে লেখা আছে। আশা করি এর মধ্যে কোনো বোঝানোর কোনো ব্যাপার নেই, তাই তো? নেক্সট তাহলে চলে আসো। স্যার, আমরা তো আমাদের এই এক্সচেঞ্জটা করার জন্য, আমাদের এই ব্রিদিং করার জন্য আমাদের অর্গানের নাম কি? লাংস। কিন্তু সবার তো আর রেসপিরেটরি অর্গান লাংস হয় না, তাই কি না? যারা লোয়ার ইনভার্টিব্রেটস আছে, লোয়ার ইনভার্টিব্রেটস যেমন মনে করো স্পঞ্জ, সিলেন্টারেটস মানে নিডারিয়া, তারপর হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ম মানে কৃমি, এরা কি দিয়ে এক্সচেঞ্জ অফ গ্যাস করে? বডি সারফেস দিয়ে করে। কোন প্রসেস দিয়ে করে? সিম্পল ডিফিউশন প্রসেসে করে, সিম্পল ডিফিউশন প্রসেস। শুধুমাত্র ওদের বডি, ভাবো এটা হচ্ছে একটা ওয়ার্ম, মনে করো এটা একটা প্ল্যাটিহেলমিনথিস বা যাই হোক, এদের স্কিন দিয়েই কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আর এই স্কিন দিয়ে এরা সিম্পল ডিফিউশন প্রসেসে অক্সিজেন নিয়ে ডাইরেক্ট ব্লাডের মধ্যে মিশাই দেবে। বুঝতে পারলাম? কিন্তু ইনসেক্টদের আবার কি থাকে? ইনসেক্টদের থাকে নেটওয়ার্ক অফ টিউব, যেটাকে বলে ট্র্যাকিয়াল টিউব। এগুলা দিয়ে ওরা মানে অ্যাটমসফিয়ারিক এয়ারকে বডির মধ্যে ঢুকায় বা বের করে দেয়। যেমন এইখানে দেখবে, উম, এই যে এই জায়গাটায় ছবিটা দেখো, তোমাদের ককরোচের মধ্যে এইরকম দেখতে পাওয়া যায়। ককরোচ একটা ইনসেক্ট, হ্যাঁ কি না? তো এই ককরোচের দেখো সাইডের দিকে মানে বডির সাইডের দিকে এরকম ছোট ছোট ফুটো থাকে। এই এরকম ছোট ছোট ফুটো থাকে, এই ফুটোগুলোকে বলে স্পাইরাকল। ফুটোগুলোকে বলে হচ্ছে স্পাইরাকল। আর এই ফুটোগুলো দেখো ভিতরে একটা মানে নেটওয়ার্কের সাথে দেখো একটা কানেক্টেড, হ্যাঁ কি না? এই নেটওয়ার্ক গুলোকেই বলা হচ্ছে ট্র্যাকিয়া। এই নেটওয়ার্ক গুলোকেই বলা হচ্ছে কি বলতো? ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াল নেটওয়ার্ক। এই স্পাইরাকেল দিয়ে ওরা এই স্পাইরাকেল দিয়ে ওরা অক্সিজেন ঢুকাবে, ট্র্যাকিয়াল নেটওয়ার্ক দিয়ে ডাইরেক্ট সেলের মধ্যে চলে যাবে। সেলের মধ্যে যা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ওই কার্বন ডাই অক্সাইড এই ট্র্যাকিয়াল নেটওয়ার্ক দিয়ে স্পাইরাকেল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে ইনসেক্টদের থাকে হচ্ছে ট্র্যাকিয়া। নেক্সট, অন্য অর্গানিজমদের কি থাকে একটু এবার দেখে নিন। দেখো, যারা অ্যাকুয়াটিক অ্যাকুয়াটিক আর্থ্রোপোড মানে জলের পোকা, আর মোলাস্ক মানে শামুক ঝিনুক, এদের থাকে হচ্ছে গিলস। এদের স্পেশালাইজড ভাস্কুলারাইজড স্ট্রাকচার কল গিলস। স্যার, ভাস্কুলারাইজড কথাটার মানে কি? ব্লাড সাপ্লাই। ভাস্কুলার কথাটার মানে কি? ব্লাড সাপ্লাই, মানে গিলস এর মধ্যে ব্লাড সাপ্লাই থাকবে। ঠিক আছে স্যার, গিলস, এটা আমি কাদের বললাম? এটা আমি বললাম এটা হচ্ছে ইনভার্টিব্রেটস এর মধ্যে। এটা ইনভার্টিব্রেটস দের মানে যাদের বডিতে কোনো বোনস নেই, তাদের মধ্যে কাদের গিলস থাকে?
ইনভার্টিব্রেটসদের মধ্যে কাদের গিলস থাকে বললাম? অ্যাকোয়াটিক আর্থ্রোপড আর মোলাস্ক, এদের গিলস থাকে। কিন্তু ভার্টিব্রেটসদের মধ্যে কাদের গিল থাকে? এই দিকে দেখো, ভার্টিব্রেটসদের মধ্যে কাদের গিলস থাকে? সিঙ্গুলার। আর এটা বললাম ইনভার্টিব্রেটসদের মধ্যে কাদের গিলস থাকে। আর ভার্টিব্রেটস মানে যাদের বোনস আছে, ভার্টিব্রেটসদের মধ্যে কাদের গিলস আছে আমরা জানি সবাই? ফিশ। ফিশের মধ্যে গিলস আছে, হ্যাঁ কি না? তো এই ভাস্কুলারাইজড কথাটার মানে কি, এটা এখান থেকে বুঝতে পারবা। দেখো, এই যে দেখো, এটা হচ্ছে মাছের গিল, এটা হচ্ছে মাছের গিলস। তো চিরুনির মতো, কম্বের মতো দেখতে হয়, হ্যাঁ কি না? এই গিলসেরই একটা পার্ট এখানে দেখো বড় করে দেখিয়েছে। এর মধ্যে দেখো, একদিক থেকে অক্সিজেন রিচ ব্লাড ঢুকছে কিনা, আর এই গিলস এর মধ্যে যে ব্লাডের মধ্যে অক্সিজেনটা ডিজলভ হয়ে গেল, তারপরে যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা দেখো তোমার সেলের মধ্যে ঢুকে যাবে। আর আরেক সাইড থেকে অক্সিজেন পুওর ব্লাড মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আর এক দিক থেকে বের হচ্ছে। তো গিলস এর মধ্যে রিচ ব্লাড সাপ্লাই থাকে। তো এই জন্য এটাকে বলেছে ভাস্কুলারাইজড, ব্লাড ভেসেলস থাকে। ব্লাড ভেসেলস জন্য এটাকে ভাস্কুলারাইজড বলেছে। আর কি থাকে স্যার? আর যত হায়ার অ্যানিমাল আছে, তাদের তো থাকবে হচ্ছে টেরিস্ট্রিয়াল ফর্ম মানে মাটি ল্যান্ডে যারা থাকে, তাদের থাকে হচ্ছে লাংস। আর লাংসও দেখো লেখা আছে ভাস্কুলারাইজ, মানে লাংসের মধ্যেও ব্লাড সাপ্লাই থাকে। রেপটাইল, বার্ড, ম্যামাল, এদের সবারই লাংস আছে। এবার অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া যেরকম মনে করো ফ্রগ, ফ্রগ তো মাটিতেও জলেও থাকে আবার ল্যান্ডেও থাকে, তাই কি না? সেই জন্য ওরা ওদের দুই জায়গায় রেসপিরেশন করার জন্য যদি ল্যান্ডে থাকে তখন ওরা লাংস দিয়ে করে, কিন্তু যখন ওরা জলের মধ্যে থাকে তখন ওরা ময়েস্ট স্কিন দিয়ে করে, ফ্রগ। তো যদি স্কিন দিয়ে করে তাহলে বলে কিউটিকিউলার রেসপিরেশন। কোথায় করে? ওয়াটারের মধ্যে, তখন করে ওয়াটারের মধ্যে। আর যদি লাংস দিয়ে করে, লাংস, তখন বলে পালমোনারি রেসপিরেশন। কোথায় করে? ল্যান্ডের মধ্যে করে। ল্যান্ডের মধ্যে ওরা পালমোনারি রেসপিরেশন করে লাংস দিয়ে। ঠিক আছে। তো রেসপিরেটরি অর্গান গুলো মোটামুটি জানা হয়ে গেল। এখন আমরা টোটালি ঢুকে যাবো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে এইখানে যা যা লেখা আছে আগে ওগুলো আমি বলে দিচ্ছি। কি কি লেখা আছে, শুরু এখান থেকে করছি, দেখো শুরুটা এখান থেকে করছি। এখান থেকে আমি শুরু করছি। তাহলে হিউম্যান রেসপিরেটরি অর্গান দেখো, এখানে হচ্ছে আমাদের নস্ট্রিল আছে, নস্ট্রিল। এই এক্সটার্নাল নেয়ার্স লেখা আছে, নস্ট্রিল মানে নাকের ফুটো। এই নাকের ফুটোটা ভিতরের দিকে এরকম একটা প্যাসেজের মধ্যে ঢুকে গেছে। ভিতরের দিকে এরকম একটা প্যাসেজের মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ কি না? যেটাকে বলে নেজাল ক্যাভিটি অর নেজাল প্যাসেজ। আহ এই প্যাসেজটা এই দিক থেকে আসছে আসছে, এই দিক থেকে আসলো। এইবার এইদিকে আছে আবার মাউথ ক্যাভিটি। আমরা মুখ দিয়েও নিঃশ্বাস নিতে পারি, হ্যাঁ কি না? তো ভাবো এইদিকে মাউথ ক্যাভিটি আছে, এই দিক থেকে মাউথ ক্যাভিটিও আসলো। ভাবো এটা হচ্ছে আমাদের মাউথ ক্যাভিটি। এই দিক দিয়ে নেজাল প্যাসেজ, এই দিক দিয়ে নেজাল প্যাসেজ আর এই দিক দিয়ে মাউথ ক্যাভিটি। দুটো দেখো একটা কমন জায়গায় মিট করলো। দুটো দেখো একটা কমন জায়গায় মিট করলো, এই কমন জায়গাটার নাম হচ্ছে ফ্যারিংস। কমন জায়গাটার নাম হচ্ছে কি বললাম? ফ্যারিংস। কমন জায়গাটার নাম কি বললাম? ফ্যারিংস। এবার এই ফ্যারিংস এর তিনটা দিক আছে। ফ্যারিংস এর একটা দিক নাকের দিকে, তাই কি না? একটা দিক মুখের দিকে, তাই কি না? আর একটা দিক নিচের দিকে। এবার নিচের দিকে কি আছে? ভোকাল কর্ড, মনে আছে? ভোকাল কর্ড। ভোকাল কর্ডকে সাইন্টিফিক্যালি কি বলে বলো তো? ল্যারিংস। মনে পড়লো? তো তিনটা মুখ আছে ফ্যারিংস এর, তিনটা মুখ।
তো যেটা নাকের দিকে আছে, নাকের দিকে উপরের দিকে যেটা আছে, এটা হচ্ছে ন্যাসোফ্যারিংস। যেটা মুখের দিকে আছে, মুখের দিকে ওরাল, তাই ওরোফ্যারিংস। আর নিচের দিকে যেটা ল্যারিংস এর দিকে আছে, ল্যারিংস, সেটার নাম হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। তিনটা দিক আছে ফ্যারিংস এর, বুঝতে পারলাম? যদিও এগুলো অত লাগবে না। তাহলে ওই দিক থেকে ন্যাসাল প্যাসেজ আসলো, এদিক থেকে মাউথ ক্যাভিটি, যেই জায়গাটায় কমন, যে জায়গাটায় আসলো, এই জায়গাটার নাম হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস এর তিনটা দিক, ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস, আর ল্যারিংস এর দিকে যেটা, সেটা ল্যারিঙ্গোফ্যারিংস। এই কমন জায়গাটা থেকে দুইটা পাইপ চলে গেছে, এই ফ্যারিংস থেকে দুটা পাইপ ঢুকে গেছে। একটা পাইপ সামনের দিকে চলে গেছে, দেখো ফ্যারিংস থেকে একটা পাইপ সামনের দিকে চলে গেছে, হ্যাঁ, যেটা দিয়ে উইন্ড যাবে, হাওয়া যাবে। আর একটা পাইপ পিছন দিকে চলে গেছে, দেখো এইদিকে পিছন দিকে চলে গেছে, যেটা দিয়ে ফুড যাবে, যেটা দিয়ে ফুড যাবে। তো যেটা দিয়ে উইন্ড যাবে সেটার নাম তো ট্র্যাকিয়া, সেটার নাম হয়ে গেল ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া মানে কি? উইন্ড পাইপ। ট্র্যাকিয়া মানে উইন্ড পাইপ। আর যেটা দিয়ে ফুড যাবে ওটার নাম হচ্ছে ইসোফেগাস অর ফুড পাইপ। ইসোফেগাস অর ফুড পাইপ। তো আমাদের ফুড পাইপটার কোনো দরকার নেই, কারণ এটা আমাদের রেসপিরেটরি অর্গানের নাম। আমাদের দরকার হচ্ছে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াটা। বুঝাতে পারলাম? তো এবার তাহলে ফুড পাইপটা আমি মুছে দিচ্ছি, সেই জন্য গলা কাটলে সবার আগে ট্র্যাকিয়াটা কাটা পড়ে, সেই জন্য মরে যায়। গলা যদি সামনে থেকে কেউ কাটে, সবার আগে উইন্ড পাইপটা কাটা পড়ে, ফুড পাইপটা না। তো এইবার দেখো, আমি যদি এবার ট্র্যাকিয়াটাকে ভালো করে দেখাই, ট্র্যাকিয়ার এই জায়গাটায় একটা, মানে একটা কার্টিলেজ নিয়ে, কার্টিলেজ দিয়ে তৈরি একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে গ্লটিস। বুঝতে পারলাম? আর তার উপরে এরকম একটা ঢাকনা আছে, দেখো ঢাকনা আছে, এই ঢাকনাটার নাম হচ্ছে এপিগ্লটিস। তো যখন আমরা খাবার খাই, তো খাবারটা ধরে নাও এখান দিয়ে ঢুকবে, তো খাবারটা যাতে উইন্ড পাইপে না ঢুকে যায়, খাবারটা যাতে সবসময় ফুড পাইপেই যায়, তার জন্য কি হয়, খাবার খাওয়ার সময় এই এপিগ্লটিসটা, এই যে এপিগ্লটিসটা, এটা এরকম করে তোমার গ্লটিসটাকে বন্ধ করে দেয়। এই জায়গাটায় ছিল, এই জায়গাটায় ছিল, ওটা নিচের দিকে এরকম ঢপ করে নেমে এই জায়গাটাকে, গ্লটিসটাকে বন্ধ করে দেয়, যাতে করে ফুডটা সবসময় উইন্ড পাইপে না ঢুকে ফুড পাইপেই যাতে যায়। হয়ে গেল? তাহলে এপিগ্লটিস হয়ে গেল, গ্লটিস হয়ে গেল। এইবার তোমার হচ্ছে ঠিক তার নিচে, গ্লটিসটার ঠিক নিচে এই জায়গাটায় আছে আমাদের ভোকাল কর্ড অর ল্যারিংস। এখান দিয়েও তাহলে হাওয়া যাবে। তাহলে হাওয়াটা যাচ্ছে কোথা দিয়ে? এক সিকোয়েন্সিয়ালি ধরি, এদিক থেকে নেজাল, তোমার হচ্ছে এক্সটার্নাল নেয়ার্স 1 নাম্বার, হ্যাঁ, তারপরে গেল হচ্ছে নেজাল ক্যাভিটি 2 নাম্বার। বা যদি আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিই তাহলে ওরাল ক্যাভিটি, এটাকেও 2 নাম্বার দিয়ে দিলাম, হলো? হাওয়াটা এখান দিয়ে যাচ্ছে যাচ্ছে, এখান দিয়ে গেল, গিয়ে কোথায় গেল? ফ্যারিংস। তাহলে ফ্যারিংস হয়ে গেল তোমার 3 নাম্বার। ফ্যারিংস এর পরে ওটা ঢুকলো হচ্ছে ল্যারিংস, তাহলে ল্যারিংস হয়ে গেল 3 নাম্বার। সরি, তিন বলি, সরি, 4 নাম্বার। ল্যারিংস হয়ে গেল 4 নাম্বার। ল্যারিংস এর পরে হাওয়াটা ঢুকলো আমাদের উইন্ড পাইপে, মানে ট্র্যাকিয়া, তাহলে ট্র্যাকিয়া হয়ে গেল 5 নাম্বার। হলো? এরকম করতে করতে এবার তাহলে দেখো ট্র্যাকিয়ার ব্যাপারটা দেখে নিই। ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার জন্য তোমরা এই ছবিটা দেখবা, এই ছবিটা দেখবা হচ্ছে ট্র্যাকিয়ার জন্য। এখান থেকে ভোকাল কর্ডের পর থেকে বাকিটা দেওয়া আছে। তাহলে দেখো, উপরে তো হচ্ছে তোমার এই যে দেখো এপিগ্লটিসটা মার্কিং করা আছে, হ্যাঁ কি না, এই যে ঢাকনার মতো যেটা, তারপরে ল্যারিংস মানে আমাদের ভোকাল কর্ড, তারপরে দেখো ট্র্যাকিয়া। এবার ট্র্যাকিয়াটা এইদিকে এসে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে গেছে, এদিকে এসে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে গেছে। এই ব্রাঞ্চগুলোর নাম হচ্ছে ব্রঙ্কাস। আর যদি প্লুরালে বলো তাহলে প্লুরালে এটার নাম হচ্ছে ব্রঙ্কাই। প্লুরালে এটার নাম হচ্ছে ব্রঙ্কাই। তো এক একটা ব্রঙ্কাই, এক একটা ব্রঙ্কাস একটা লাংসের মধ্যে ঢুকে গেল। এই ব্রঙ্কাই, এই ব্রঙ্কাইটা বা ব্রঙ্কাসটা, তারপরে আরো ডিভিশন হচ্ছে, দেখো আরো ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে। সেই ব্রাঞ্চিং এর আবার ব্রাঞ্চিং হচ্ছে, হ্যাঁ কি না, তার আবার ব্রাঞ্চিং হচ্ছে।
তো তার তার উপরে বেস করে এগুলোর অনেকগুলো লেভেল আছে, যেটা একদম, ধরে নাও আমি এইভাবে বোঝাচ্ছি জিনিসটা। ভাবো এটা হচ্ছে, এই তো এখানেই তো দেওয়া আছে, এটা তো হয়ে গেল ট্র্যাকিয়া, এটা হয়ে গেল ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার দুটা ডিভাইড হয়ে গেল, এটাকে বলে প্রাইমারি ব্রঙ্কাই, বুঝলা? প্রাইমারি ব্রঙ্কাই এর ব্রাঞ্চকে বলে সেকেন্ডারি ব্রঙ্কাই, প্রাইমারি ব্রঙ্কাই এর ব্রাঞ্চকে বলে সেকেন্ডারি ব্রঙ্কাই, আর সেকেন্ডারি ব্রঙ্কাই এর ব্রাঞ্চকে বলে টার্সিয়ারি ব্রঙ্কাই। বুঝতে পারলাম? আর টার্সিয়ারি ব্রঙ্কাই এর যে ব্রাঞ্চ গুলো, ওগুলোকে বলে হচ্ছে ব্রঙ্কিওল। হুম। আর প্রতিটা ব্রঙ্কিওলের টিপে আছে ব্যাগ লাইক স্ট্রাকচার, যেটাকে বলে অ্যালভিওলাই, ছোটবেলায় পড়েছিলাম, এটাকে বলে অ্যালভিওলাই। ঠিক আছে? তো এবার দেখবে ট্র্যাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই আর টার্সিয়ারি ব্রঙ্কাই, এগুলো হচ্ছে দেখো এরকম কার্টিলিজিনিয়াস রিং দিয়ে ঘেরা আছে। তো কার্টিলেজের রিং দিয়ে ঘেরা আছে। কেন ঘেরা আছে? ধরে নাও একটা বটল, এই প্লাস্টিকের জলের বটল, এর মধ্যে মুখ লাগিয়ে তুমি যদি সব হাওয়া বের করে দাও, বটলটা চুপসে যায় না? বটলটা চুপসে যায়, মানে কোলাপস হয়ে যায়। তো আমরা যখন এক্সপিরেশন করে হাওয়া বের করে দিচ্ছি, তখন এই ট্রাকিয়াটাও বটলের মতো চুপসে যেতে পারে। যাতে চুপসে না যায়, তার জন্য এরকম কার্টিলেজের রিং দিয়ে ওটা ঘেরা থাকে, সাপোর্টেড থাকে, কার্টিলেজিনিয়াস রিং দিয়ে ওটা ঘেরা আছে। বুঝতে পারলা? এছাড়া এই কার্টিলেজিনিয়াস রিংটা ট্র্যাকিয়াতে থাকবে, প্রাইমারি ব্রঙ্কাইতে থাকবে, সেকেন্ডারি ব্রঙ্কাইতে থাকবে, টারশিয়ারি ব্রঙ্কাই পর্যন্ত থাকবে। ব্রঙ্কিওলস এর মধ্যে থাকে না কার্টিলেজিনিয়াস রিংটা। হলো? তারপরে লাস্টে চলে আসলো হচ্ছে অ্যালভিওলাই। দেখো এখানে লেখা আছে অ্যালভিওলাই। তো এটা হয়ে গেল আমাদের লাংস, তাই তো? দেখো দুটো লাংসের মাঝখানে হাড়টাও আছে। এবার এখানে একটা জিনিস দেখো যে আমাদের লাংসটা আবার আমাদের লাংসটা আবার একটা প্রোটেক্টিভ লেয়ার দিয়ে প্রোটেক্টেড থাকে। প্রোটেক্টিভ লেয়ারটার নাম হচ্ছে প্লিউরা। প্রোটেক্টিভ লেয়ারটার নাম হচ্ছে, দেখো, প্লিউরা লেখা আছে, প্লিউরা। এবার তোমাকে জিনিসটা এইভাবে ভাবতে হবে, প্লিউরার স্ট্রাকচারটা ঠিক এইভাবে ভাবতে হবে। ভাবো এটা হচ্ছে লাংস, ভাবো এটা হচ্ছে লাংস। এবার এর বাইরের দিকে মনে করা আছে প্লিউরা। আমি প্লিউরাটা অনেক মোটা করে আঁকাচ্ছি, কিন্তু এতটা মোটা হয় না, খুবই পাতলা হয়। এবার এই প্লিউরার দুইটা লেয়ার থাকে। এখন বাজে করে আঁকালে হবে না। তো দেখো প্লিউরার দুটা মেমব্রেন আছে, এটা হচ্ছে আউটার মেমব্রেন, আর এইটা হচ্ছে ইনার মেমব্রেন। এটা হচ্ছে ইনার মেমব্রেন। তাহলে স্যার মাঝখানের এটা কি? মাঝখানের এই জায়গাটায় আছে একটা ফ্লুইড, যে ফ্লুইডটার নাম হচ্ছে প্লিউরাল ফ্লুইড। এটাকে বলা হচ্ছে প্লিউরাল ফ্লুইড। এই প্লিউরাটা একটা শক অ্যাবজর্বেন্টের মতো কাজ করে। তাহলে আউটার সাইডটা আছে চেস্ট ক্যাভিটির দিকে, আর ইনার সাইডটা আছে লাংস এর দিকে। বুঝতে পারলাম? ইনার সাইডটা প্লিউরার, ইনার মেমব্রেনটা আছে লাংস এর গায়ের দিকে, আর আউটার মেমব্রেনটা আছে থোরাসিক, থোরাসিক মানে চেস্ট ক্যাভিটির দিকে, চেস্ট ক্যাভিটির দিকে বা থোরাসিক ক্যাভিটির দিকে। বুঝতে পারলাম? এইবার দেখো আমাদের লাংসের
যতটা হলো ততটা আগে বলে দিই। আগে যা যা হলো আগে বলে দিই। আমি তোমাকে নস্ট্রিল বললাম, নাকের ফুটো, হ্যাঁ কি না? নাসাল চেম্বার বললাম, মানে নেসাল প্যাসেজ। তারপরে ফ্যারিংস বলেছি, হ্যাঁ কি না? তারপরে আমি তোমাকে ট্র্যাকিয়া বলেছি। তারপরে আমি তোমাকে ল্যারিংস অর সাউন্ড বক্স অর ভয়েস বক্স বলেছি। তারপরে আমি তোমাকে এপিগ্লটিস বলেছি, গ্লটিসও বলেছি, যেখান দিয়ে আমাদের ইয়েটা মানে এয়ারটা যে ফুটোটা দিয়ে পাসেজ হয় ট্রাকিয়ার মধ্যে। তো খাবার খাওয়ার সময় কি হয়, যেটা বলে কাজ, ডিউরিং সোয়ালোইং গ্লটিস ক্যান বি কভার্ড বাই এ থিন ইলাস্টিক কার্টিলিনিয়াস ফ্ল্যাপ। ঢাকনা দিয়ে ঢেকে যায়, যেটা নাম হচ্ছে এপিগ্লটিস। এটা কি দিয়ে তৈরি? ওটা কার্টিলেজ দিয়ে তৈরি। তারপরে হচ্ছে স্যার ট্র্যাকিয়াটা কত অব্দি গেছে? ট্র্যাকিয়াটা গেছে মিড থোরাসিক ক্যাভিটি পর্যন্ত। থোরাসিক মানে বাম্পার চেস্ট, মানে চেস্টের মিড, মিড মানে কি মাঝখান পর্যন্ত গেছে। তারপরে গিয়ে ট্র্যাকিয়াটা ডিভাইড হয়ে গেছে দুটোতে। দুটো ডিভিশনের নাম কি? ব্রঙ্কাই। স্যার কোন জায়গাটায় ডিভিশন হয়েছে? তোমার ফিফথ থোরাসিক ভার্টিব্রা, ওই জায়গাটায় ডিভাইড হয়েছে। স্যার এটা আবার কি ফিফথ থোরাসিক ভার্টিব্রা? আবার জিনিসটা কি? ফিফথ থোরাসিক ভার্টিব্রা হচ্ছে, এই যে ধরে নাও এটা যদি তোমার ভার্টিব্রাল কলাম হয়, পিছন দিকে যে ব্যাকবোন নাকি না, এটা হচ্ছে থোরাসিক নাম্বার ওয়ান। তারপর লেখা আছে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, সেকেন্ড, থার্ড, এটা হয়ে গেল থার্ড, এটা হয়ে গেল ফোর্থ, এইটা লেখা আছে দেখো, কি লেখা আছে? ফিফথ থোরাসিক ভার্টিব্রা। তো এই ফিফথ থোরাসিক ভার্টিব্রা সোজাসুজি সোজাসুজি গিয়ে তোমার লাংসের যে মানে তোমার যে ট্রাকিয়াটা আছে, ট্রাকিয়াটা ডিভাইড হয়ে গেছে ফিফথ থোরাসিক ভার্টিব্রা সোজাসুজি গিয়ে। যদি ওটা মানে এখন বড় করে দেখাতে হয়, তাহলে এগুলো জায়গাকে আমাকে ইয়ে করতে হবে। ধরো নাও এই জায়গাগুলোকে আমাকে হাইড করতে হবে। এই যে এইটা হচ্ছে তোমার স্টারনাম, স্টারনামকে হাইড করে দিতে হবে। এগুলো সবগুলোকে হাইড করে দেখাতে হবে, তখন হার্ট ফার্ট সব হাইড করতে হবে, অনেক টাইম লেগে যাবে, বুঝতে পারছো? একটু ইমাজিন করো, এই যে দেখো ওই যে পিছন দিকে তোমার এই যে দেখো ট্রাকিয়াটা, দেখছো এই যে ট্রাকিয়াটা, এই জায়গাটা দেখো ট্রাকিয়াটা ডিভাইড হচ্ছে। চলো হালকা ফুলকা একটু হাইড করে দেখাই না আমাকে। ওই ট্রাকিয়ার সামনে যা যা আছে সব এগুলো হাইড করে দিচ্ছি। এই যে দেখো এগুলো হাইড করে দিলাম, এগুলো হাইড করে দিই। এই যে দেখো এই জায়গাটা ডিভিশনটা হয়েছে। তো এটা পিছন দিকে কোন ভার্টিব্রার সোজাসুজি? ফিফথ থোরাসিক ভার্টিব্রার সোজাসুজি। বুঝাতে পারলাম এবার? এই যে 5 নম্বর থোরাসিক ভার্টিব্রার সোজাসুজি, সরি এটা থার্ড না, এটা ফিফথ। এই যে ফিফথ থোরাসিক ভার্টিব্রার সোজাসুজি গিয়ে এই তোমার আমাদের ট্রাকিয়াটা ডিভাইড হয়ে দুটো ব্রঙ্কাইতে ডিভাইড হয়ে গেছে। এই যে দেখো এখানে নীল করাই আছে ফিফথ থোরাসিক, এই জায়গায় হয়েছে। হলো, তাহলে এটা হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে ব্রঙ্কাই গুলো আবার ডিভিশন হয়েছে না। ওটা ছিল প্রাইমারি ব্রঙ্কাই, যখন ডিভিশন হলো তার ওটার ডিভিশনকে বলে সেকেন্ডারি ব্রঙ্কাই, সেকেন্ডারি কে বলে টারশিয়ারি ব্রঙ্কাই। টারশিয়ারি ব্রঙ্কাই এর শেষের দিকে টার্মিনালের দিকে কি থাকে বললাম? ব্রঙ্কিওল। এবার আমি তোমাকে বলেছি যে এই জিনিসগুলো কার্টিলিজিনিয়াস রিং দিয়ে সাপোর্টেড থাকে। কোনটা? ট্রাকিয়া, প্রাইমারি, সেকেন্ডারি, আপ টু টারশিয়ারি। হ্যাঁ, আর ইনিশিয়াল ব্রঙ্কিওল মানে ব্রঙ্কিওলের যা শুরুটা একটু একটু জাস্ট কার্টিলিজিনিয়াস রিং দিয়ে সাপোর্টেড থাকে। আর একদম লাস্টের দিকে টার্মিনাল ব্রঙ্কিওলের একদম টিপে কি থাকে? থিন ইরেগুলার ওয়ালড এন্ড ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার কল্ড অ্যালভিওলাই। ভাস্কুলারাইজড মানে বলো, ব্লাড সাপ্লাই হবে। তো এবার দ্য ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কাই, ব্রঙ্কিওল এন্ড অ্যালভিওলাই কম্প্রাইজ দ্য লাংস। এটা দিয়ে লাংস তৈরি হয়। লাংস হচ্ছে ডাবল লেয়ার প্লিউরা দিয়ে কভার থাকে। তার মাঝখানে কি থাকে? প্লিউরাল ফ্লুইড থাকে। আর এটা কি বলতো, লাংসের সারফেসকে সবসময় মানে ভেজা রাখে। ভেজা রাখার জন্য লাংস যে ছোট বড় হচ্ছে ব্রিদিং ইন ব্রিদিং আউট সময়, তার যে ফ্রিকশনটাকে কমায় দেয়, তাই তো? তো প্লিউরার বাইরের দিকটা কোন দিকে আছে যেন বলেছিলাম?
থোরাসিক মানে চেস্টের দিকে, বাইরের দিকটা আছে চেস্টের দিকে, আর ভিতরের দিকটা কোন দিকে আছে বলো? ইনার লাইনিং, ইনার প্লিউরাটা কোন দিকে আছে বলো বলো? আরে কেন বলতে পারছো না? লাংসের দিকে আছে। কেন? আমি যে এখনই বুঝালাম এই জায়গাটায়, এই জায়গাটায় যে বুঝালাম, কি বুঝতে পারলা তাহলে? বাইরের দিকটা কোন দিকে আছে, আউটার সাইডটা কোন দিকে আছে? চেস্ট মানে থোরাসিক ক্যাভিটির দিকে আছে। তো না বলতে পারলে তোমার মাথা কথা গরম হয়ে যাবে। আর ভিতরের দিকটা কোন দিকে আছে? লাংসের দিকে আছে। ইনারটা লাংসের দিকে, আউটারটা চেস্টের দিকে বা থোরাসিক ক্যাভিটির দিকে। যে থোরাসিক মানে চেস্ট। তো এবার হয়ে গেল। তো স্যার, এবার তোমাকে একটা জিনিস আমি শিখাচ্ছি, সেটা ভালো করে শুনবা। তোমার এই জায়গাটা ভালো করে শুনবা, এখানে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস বুঝবা। জিনিসটা হচ্ছে এই যে, মুছে দিই। দেখো, একদম শুরু কোথা থেকে হলো? নোস, নেজাল প্যাসেজ, হ্যাঁ কি না? নেজাল প্যাসেজ মানে নস্ট্রিল, তোমার হচ্ছে নস্ট্রিল, নস্ট্রিল থেকে তারপরে আসলো নেজাল প্যাসেজ আর নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি থেকে আসলো কোথায় বলো? নেজাল ক্যাভিটি থেকে কোথায় আসলো? ফ্যারিংস। ফ্যারিংস থেকে কোথায় আসলো? ল্যারিংস। ল্যারিংস থেকে আসলো কোথায়? ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে কোথায় আসলো? প্রাইমারি ব্রঙ্কাই। প্রাইমারি থেকে কোথায় আসলো? সেকেন্ডারি। সেকেন্ডারি থেকে আসলো টার্সিয়ারি। টার্সিয়ারি থেকে আসলো ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল থেকে কোথায় আসলো? অ্যালভিওলাই। তো আপ টু টার্সিয়ারি ব্রঙ্কিওল, আপ টু আপ টু টার্সিয়ারি ব্রঙ্কাই, আপ টু ব্রঙ্কিওল হলো, এটাকে বলে কন্ডাক্টিং পার্ট। এটাকে কি বলে? কন্ডাক্টিং পার্ট। কারণ ওটা এয়ারকে কন্ডাক্ট করে নিয়ে, মানে এয়ারকে ঢুকাচ্ছে আর বাইরে বের করছে, এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। এবার গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কোথায় হচ্ছে বলো? অ্যালভিওলাইতে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তাহলে যদি মনে করো এখানে টিপের মধ্যে ভাবো এখানে অ্যালভিওলাই আছে, তাহলে এখানে যে অক্সিজেন ঢুকলো, এই অক্সিজেনটা অ্যালভিওলাই থেকে ঢুকলো ব্লাডে, আর ব্লাডের থেকে কার্বন ডাই অক্সাইডটা ঢুকলো অক্সিজেন এই অ্যালভিওলাইতে। এটা হচ্ছে অ্যালভিওলাই, তাই তো? এই অ্যালভিওলাইকে বলে এক্সচেঞ্জ পার্ট। অ্যালভিওলাইকে কি বলে? এক্সচেঞ্জ পার্ট। তাহলে নস্ট্রিল, নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, ট্রাকিয়ার, সরি টার্সিয়ারি ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, এগুলো সবই হয়ে গেল কিসের আন্ডারে বলো তো? কন্ডাক্টিং পার্ট। বুঝতে পারলাম? আর শুধুমাত্র অ্যালভিওলাইটাই হলো তোমার এক্সচেঞ্জ পার্ট। এটা কিন্তু ক্লিয়ারলি এনসিইআরটি তে লেখা আছে। তারপর এখান থেকে মার্কিংটা করো যে the part starting with external nostril up to terminal bronchiole constitute the conducting part, আর alveoli এটা হচ্ছে এক্সচেঞ্জ পার্ট। তো কন্ডাক্টিং পার্টের কাজ কি? কন্ডাক্টিং পার্ট শুধুমাত্র এই যে অ্যাটমসফিয়ারিক এয়ারকে অ্যালভিওলাই অব্দি পৌঁছে দেওয়া, তারপরে হচ্ছে ফরেন পার্টিকেল, যেমন ধরো কোনো ধুলোবালি থাকলে ওগুলো এই এক্সচেঞ্জ পার্টের মধ্যে আটকে যায়। কারণ আমাদের নাকের ভিতরে লোম থাকে, ট্রাকিয়ার উপরে মিউকাস থাকে। প্লাস যে এয়ারটা আমরা ঢুকাচ্ছি, সেই এয়ারটা গরমও হতে পারে আবার ঠান্ডাও হতে পারে। বুঝতে পারলা? গরমের দিনে এয়ারটা খুব গরমও হতে পারে, ঠান্ডার দিনে এয়ারটা খুব ঠান্ডাও হতে পারে। তো ওইটাকে আমাদের বডি টেম্পারেচারের মধ্যে নিয়ে আসা, বডি টেম্পারেচার পর্যন্ত নিয়ে আসা। আর এয়ারটা যদি ড্রাই হয় তাহলে ওটাকে হিউমিডিফাই করে দেওয়া, মানে ওটার মধ্যে একটু মানে ময়েশ্চার মিশিয়ে দেওয়া। তো কন্ডাক্টিং পার্টের কি কি কাজ বললাম?
কন্ডাক্টিং পার্টের কাজ বললাম হচ্ছে তোমার ট্রান্সপোর্ট দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার টু দ্য অ্যালভিওলাই, 2 নম্বর ক্লিয়ার ইট ফ্রম ফরেন পার্টিকেল, হিউমিডিফাই অ্যান্ড ব্রিং দ্য এয়ার টু বডি টেম্পারেচার। হলো। আর এক্সচেঞ্জ পার্টের কাজ কি বললাম, শুধুমাত্র এক্সচেঞ্জ করা, অ্যাটমসফিয়ারিক এয়ার থেকে অক্সিজেন অ্যালভিওল ব্লাডের মধ্যে ঢুকানো, আর ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইডকে অ্যালভিওলাইয়ের মধ্যে ঢুকানো, এটা হলো এক্সচেঞ্জ পার্টের কাজ। এবার লাংসের পজিশনটা দেখে নাও, লাংসটা কোন এক্সাক্ট কোন জায়গাটাই আছে। লাংস আর সিচুয়েটেড ইন দ্য থোরাসিক চেম্বার। থোরাসিক চেম্বার মানে আমাদের, থোরাসিক মানে আমি কি বললাম তোমাকে বলো তো, চেস্ট, চেস্টের ভিতরের চেম্বারে আছে। এবার চেস্টের চেম্বারটার চারিদিকে কি আছে, চেস্টের চেম্বারটার ডরসালি, ডরসালি মানে পিছন দিকে আছে ভার্টিব্রাল কলাম মানে আমাদের ব্যাকবোন, ভেন্ট্রালি মানে কি সামনের দিকে আছে স্টারনাম, ল্যাটারালি মানে সাইডের দিকে আছে রিবস, তাই না? লোয়ার সাইড মানে নিচের দিকে কি আছে, ডোম শেপ ডায়াফ্রাম। বুঝতে পারলাম? আর একবার দেখিয়ে দিচ্ছি, এই ছবিটা থেকে একবার দেখে নাও, রিসেট করে দিন। তাহলে দেখো, এই যে দেখো, লাংসের পিছন দিকে ডরসালি, ডরসালি হচ্ছে ভার্টিব্রাল কলাম, তাই তো? ভেন্ট্রালি, ভেন্ট্রালি মানে কি সামনের দিকে, সামনের দিকে এই যে ফিশের মতো দেখতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টার্নাম। ল্যাটেরালি, ল্যাটেরালি মানে হচ্ছে সাইডের দিকে, সাইডের দিকে হচ্ছে রিবস, তাই না? আর কি জানো, লোয়ার সাইড, লোয়ার সাইডে এই যে দেখো একটা ডোম শেপ একটা মাসল আছে যেটা নাম হচ্ছে ডায়াফ্রাম। এটা, এর মাঝখানে দেখো ভিতরে, খাঁচাটার ভিতরে আছে হচ্ছে তোমার লাংসটা, তাই তো? এবার তোমাকে একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করতে চাই, কনসেপ্টটা হচ্ছে এরকম যে, কনসেপ্টটা হচ্ছে এরকম টাইপের, কনসেপ্টটা হচ্ছে এরকম টাইপের যে এইটা হচ্ছে আমি থোরাসিক ক্যাভিটি দেখাচ্ছি তোমাকে, আমি তোমাকে দেখাচ্ছি থোরাসিক ক্যাভিটি, খুব মন দিয়ে শুনবা। পিছন দিকে আছে ভার্টিব্রাল কলাম, ডরসালি ভার্টিব্রাল কলাম, সামনের দিকে মানে ভেন্ট্রালি আছে স্টারনাম, তাই তো? সাইডের দিকে আছে রিবস, ল্যাটেরালি আছে রিবস, আর নিচের দিকে আছে কি বলতো, ডায়াফ্রাম। গোটা জায়গাটা কিন্তু ফাঁকা না, দেখো গোটা জায়গাটা মাসল দিয়ে ঘেরা, তাই না? পুরো একদম গোটা জায়গাটা একদম এয়ার টাইট হয়ে থাকে, এয়ার টাইট। রিবস গুলোর মাঝে কোনো ফাঁকা জায়গা নেই, বা রিবস আর এই যে ডায়াফ্রামের এখানেও কিন্তু প্রচুর মানে এগুলো কানেক্টেড থাকে জিনিস দিয়ে, কোনো ফাঁকা টাকা জায়গা নেই। তো ধরে নাও এটা একটা রিব, ভাবো এটা একটা রিব, আর ভাবো এটা আর একটা রিব, ভাবো এটা আর একটা রিব। দুটো রিবের মাঝখানে দেখো এই যে মাসেল আছে, একটা মাসেলের লেয়ার বাইরের দিকে থাকে, একটা মাসেলের লেয়ার বাইরের দিকে থাকে যেটার নাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। একটা মাসেলের লেয়ার দেখো বাইরের দিকে আছে, এটার নাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। আর একটা মাসেলের লেয়ার ভিতরের দিকে থাকে, এটার নাম হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল জেনারেলি ব্রিদিং ইনে হেল্প করে, জেনারেলি ব্রিদিং ইনে হেল্প করে, আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল জেনারেলি ব্রিদিং আউটে হেল্প করে। ঠিক আছে? এইরকম পুরো একদম এর ভিতরে ভাবো লাংসটা আছে, এর ভিতরে ভাবো, ভিতরে ভাবো লাংসটা আছে। এনিওয়ে, এইবার আমি যেটা বলছি মন দিয়ে শুনুন। ভাবো, এটা এখানে হবে না, এটা আমি এখানে আলাদা করে আঁকায় বোঝাচ্ছি। ভাবো এটা লাংস তো,
এবার লাংসের চারিদিকে আছে মনে করো ইয়ে আছে, রিবস গুলো আছে। আবার এগুলো হচ্ছে রিবস, আবার এগুলো হচ্ছে রিবস। সব পিছন থেকে ভার্টিব্রাল কলাম থেকে আসছে, সামনের দিকে স্টারনামের সাথে লেগে আছে। তবে এটা হচ্ছে স্টারনাম, পিছন দিকে ভার্টিব্রাল কলাম থেকে আসলে সামনে স্টারনামের সাথে লেগে আছে। সামনের দিকে স্টারনামের সাথে লাগে। তাহলে এইখানে একটা, মানে এটা হচ্ছে চেস্ট ক্যাভিটি, তাই তো? এইটা হচ্ছে চেস্ট ক্যাভিটি, চেস্ট ক্যাভিটির নাম হচ্ছে থোরাসিক ক্যাভিটি। এটার নাম হচ্ছে থোরাসিক ক্যাভিটি, তাই তো? এবার তার ভিতরে আছে লাংস। লাংস এর ভিতরেও তো ফাঁকা জায়গা আছে, ওটাকে বলে পালমোনারি ক্যাভিটি। ওটাকে কি বলে? পালমোনারি ক্যাভিটি বা পালমোনারি চেম্বার। হুম, লাংস এর ভিতরেও ফাঁকা। তাহলে মানে ভাবো একটা চেম্বারের ভিতরে আর একটা চেম্বার, বাইরের চেম্বারটা হচ্ছে থোরাসিক চেম্বার আর থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি আর থোরাসিক চেম্বার। আর ভিতরের চেম্বারটা হচ্ছে পালমোনারি, মানে লাংস এর ভিতরের যে জায়গাটা ওটা হচ্ছে পালমোনারি ক্যাভিটি বা পালমোনারি চেম্বার। বুঝতে পারলাম জিনিসটা? এগুলো এখনই লাগবে কিন্তু মনে রেখো, থোরাসিক আর পালমোনারি। ব্রিদিং ইন আর ব্রিদিং আউটটা বোঝানোর সময়, পড়ানোর সময় আমি বোঝাচ্ছি। তাহলে থোরাসিক চেম্বার হয়ে গেল। আর এই যে দেখো, দ্য অ্যানাটমিক্যাল সেট আপ অফ লাংস ইন থোরাক্স, থোরাক্স মানে হচ্ছে চেস্ট, in such a that any change in the volume of the thoracic cavity, মানে চেস্টের ক্যাভিটির মধ্যে কোনো ভলিউমের চেঞ্জ হলে, কিসের চেঞ্জ হলে? ভলিউমের চেঞ্জ হলে লাংস এর ভিতরের চেম্বারটার নাম কি বললাম? পালমোনারি ক্যাভিটির মধ্যেও ওটা চেঞ্জ হবে, রিফ্লেক্টটা ওখানেও হবে। আর এই ধরনের অ্যারেঞ্জমেন্ট, এয়ার টাইট অ্যারেঞ্জমেন্ট দরকার, না ডাইরেক্টলি অল্টার দা পালমোনারি ভলিউম, মানে তোমার লাংস এর ভিতরের ভলিউমটা চেঞ্জ হলেই তো আমরা ব্রিদিং ইন ব্রিদিং আউট করতে পারি, তাই কি না? তাহলে ব্রিদিং এর বা রেসপিরেশনের স্টেপ গুলো কি কি? আমরা ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন করে, ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন করে অ্যাটমসফিয়ারিক এয়ারকে ড্রন ইন, মানে লাংসের ভিতরে ঢুকাবো, আর কার্বন ডাই অক্সাইড রিচ অ্যালভিওলার এয়ারকে বাইরে বের করে দিল, তাই কি না? তারপরে যে অক্সিজেনটা ঢুকলো ওই অক্সিজেনটা অ্যালভিওলাই দিয়ে ডিফিউশন হবে, অ্যালভিওলাই দিয়ে ডিফিউশন হয়ে ঢুকে যাবে ব্লাডে। আর ব্লাডের থেকে যেটা কার্বন ডাই অক্সাইড, ওটা ব্লাড থেকে চলে যাবে অ্যালভিওলাইতে, তাই কি না? তারপরে এই অক্সিজেনটা ট্রান্সপোর্ট হবে ব্লাড দিয়ে, অক্সিজেনটা চলে যাবে টিস্যুতে, আর টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড চলে আসবে ব্লাডে, তাই কি না? অক্সিজেনটা দিয়ে আমরা কি করব? রেসপিরেশন করব, ক্যাটাবলিক রিঅ্যাকশন এন্ড রেজাল্টেন্ট রিলিজ অফ কার্বন ডাই অক্সাইড, সেলুলার রেসপিরেশন করব, মানে ফুডকে ব্রেক ডাউন করব। এবার চলে আসা হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং। ব্রিদিং এর মেকানিজমটা কি? ব্রিদিং এর মেকানিজমটা খুবই ইজি। তার জন্য তুমি এই নিচের এই দুটো ছবিটা দেখবা। এ নাম্বার ছবিটা হচ্ছে ব্রিদিং ইন, আর বি নাম্বার ছবিটা হচ্ছে ব্রিদিং আউট, মানে ইন্সপিরেশন আর এক্সপিরেশন। তুমি খালি ছবি, বইয়ের ছবিটার সাথে আমার ছবিটা আর একটু মিলাবা। ভাবো এটা হচ্ছে তোমার, আমি খুব সিম্পল ওয়েতে বোঝাচ্ছি, হ্যাঁ। ভাবো এটা হচ্ছে উম এগুলো ভাবো হচ্ছে রিবস, ভাবো এগুলো হচ্ছে রিবস, আমাদের রিবস নর্মাল একদম কন্ডিশনে আছে, এগুলো ভাবো হচ্ছে রিবস। ওগুলো বড় করেই আঁকাই, ছোট করে হবে না। ছোট করে, কারণ এর ভিতরে অনেক কিছু লিখতে হবে। প্রথমে ব্রিদিং ইনটা বোঝাচ্ছি, হ্যাঁ। এইটা হচ্ছে রিবস,
আমি সামনের থেকে আঁকাচ্ছি, আর বইতে সাইডে মানে ল্যাটেরাল ভিউ দেওয়া আছে সাইডের দিকে, আর আমারটা হচ্ছে পার্শিয়াল ভিউ। আর নিচের দিকে আছে ভাবো এখানে আছে ভাবো ইয়ে ডায়াফ্রাম। ঠিক আছে। এবার রিবস এর মাঝখানে কি আছে? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। ইন্টারনালটা এখন লাগবে না, ওটা ব্রিদিং আউটের সময় লাগবে। হ্যাঁ, শর্টে লিখছি। আহ এইদিকে না, সরি, ওই দিকে বেশি, ওই দিকে ভালো হবে। আমার রিবস গুলোর মাঝখানে আছে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল শর্টে লিখে দিলাম। তারপরে এগুলো কি লিখলাম? এগুলো হচ্ছে রিবস। এগুলো লিখে দিই হচ্ছে রিবস হলো। আর নিচের দিকে লিখলাম হচ্ছে এটা ডায়াফ্রাম। ডায়াফ্রাম এর ভিতরে লাংস আছে, আমি লাংসের তাকে আর আঁকালাম না। হ্যাঁ, ডট ডট করে আঁকাই লিখে নিই। ভাবো এটা হচ্ছে একটাই লাংস আঁকালাম, আর এই দিক থেকে একটা ব্রঙ্কাস ঢুকলো, এই দিক থেকে ভাবো হচ্ছে ট্রাকিয়া। হ্যাঁ, এদিকে হচ্ছে নাক আছে, মুখ আছে, ছোট করে আর কি করলাম। তো যখন আমরা ব্রিদিং ইন করি, তখন কি হয়? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল কন্ট্রাক্ট করে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করে, আবার এইদিকে ডায়াফ্রামও কন্ট্রাক্ট করে। দুটোই কন্ট্রাক্ট করবে। ঠিক আছে। এবার ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে, তখন ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যায়, ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়ে যায়, নিচের দিকে নেমে যায়, এরকম ফ্ল্যাট হয়ে নিচের দিকে নেমে যায় ডায়াফ্রামটা। ছিল উপরের দিকে, কিন্তু কন্ট্রাক্ট হলে কি হয়? ডায়াফ্রাম বিকামস ফ্ল্যাট, ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে গেল। আর ওইদিকে কি বললাম? এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যখন কন্ট্রাক্ট করে, তখন এর রিবস কে পুল করে, উপরের দিকে টানে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল রিবস গুলোকে উপরের দিকে টানবে, এরকম করে উপরের দিকে এরকম করে টানবে। এই রিবস গুলোকে উপরের দিকে আর বাইরের দিকে এরকম করে টানবে, এরকম করে রিবস গুলোকে বাইরের দিকে আর উপরের দিকে এরকম করে টানবে। যদি টানে, তাহলে রিবস গুলোর পজিশন চেঞ্জ হবে, রিবস গুলো এইরকম জায়গায় চলে আসবে, রিবস গুলো এরকম জায়গায় চলে আসবে, এদিকেও রিবস গুলো এরকম জায়গায় চলে আসলো, বাইরের দিকে আর উপরের দিকে, আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। এবার দেখো আমাকে, এই জিনিসটা খুব ইজি। আগে ভলিউম ছিল এতটা, আগে ভলিউম ছিল এতটা, চেস্টের ভিতরের ভলিউম ছিল এতটা। আর এই অ্যাডজাস্টমেন্ট গুলো হওয়ার পরে এখন চেস্টের ভলিউম হয়ে গেল এতটা, এখন চেস্টের ভলিউম হয়ে গেল এতটা। তাই কি না? তাহলে এই যে ভলিউমের যে চেঞ্জটা হলো, কিসের মধ্যে হলো? ভলিউমের যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা কিসের মধ্যে হলো বলো? থোরাসিক ক্যাভিটির মধ্যে হলো। থোরাসিক ক্যাভিটির ভলিউম যদি বেড়ে যায়, ভলিউম বাড়লে জানো তো প্রেসার কমে যায়। ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ প্রেসার। ধরে নাও একটা ঘরের মধ্যে, ছোট্ট ঘরের মধ্যে 10টা লোক আছে, খুব প্রেসারে আছে। এবার ঘরটাকে তুমি বড় করে দিলা, 10টাই লোক থাকলো, তাহলে প্রেসারটা অনেক কমে গেল না? তাহলে ভলিউম বাড়লে প্রেসার কমে। তাহলে থোরাসিক মানে চেস্ট ক্যাভিটির চেস্ট ক্যাভিটির এই যে ভলিউমটা যদি বেড়ে যায়, তার মানে চেস্ট ক্যাভিটির ভিতরে প্রেসার কমে যাবে। আর একটু আগেই আমরা পড়লাম যে থোরাসিক ক্যাভিটির মধ্যে ভলিউমের জিনিসটা কোথায় রিফ্লেক্ট হয়? এই এখনই তো বললাম। থোরাসিক ক্যাভিটির মধ্যে, থোরাসিক ক্যাভিটির মধ্যে যদি কোনো রকমের চেঞ্জ হয়, এই যে ভলিউমের যদি কোনো রকমের চেঞ্জ হয়, তাহলে ওটা কোথায় রিফ্লেক্ট হবে?
লাংসের মানে পালমোনারি ক্যাভিটির মধ্যে ওটা রিফ্লেক্ট হবে, একই না? তাহলে যদি এইদিকে আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়ে, তাহলে আমাদের পালমোনারি ক্যাভিটি মানে লাংসের ভিতরেরও ভলিউম বাড়বে, তাহলে লাংসের ভিতরেও প্রেসার কমে যাবে। এবার কিসের থেকে প্রেসারটা কমে যাবে? তাহলে লাংসের ভিতরে প্রেসারটা কমে গেল, হ্যাঁ কি না? কিসের থেকে? অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে কমে গেল। অ্যাটমসফিয়ারিক প্রেসার, ধরো না অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে মনে করো 78 ডিগ্রি, 78 mmHg, তাই না? আর তোমার লাংসের ভিতরে হয়ে গেল সাপোজ 70 mmHg। তাহলে এখানে বাইরে আছে হাই প্রেসার, কিছু ভিতরে আছে লো প্রেসার। আর এয়ার সব সময় জানোই তো হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে ফ্লো করে, তখন তোমার নাক দিয়ে, ট্রাকিয়া দিয়ে, ব্রঙ্কাস দিয়ে, লাংস দিয়ে alveoli, বুঝা পারলাম? এটা হলো ব্রিদিং ইন। এবার ব্রিদিং আউটের সময় কি হবে বোঝো। ব্রিদিং আউটের সময় এবার কি হয় দেখি। ব্রিদিং আউটের সময় হয় কি, তো একটু একটু করে মুছে দিই। আচ্ছা, খুবই সোজা, এটার ঠিক উল্টাটা হবে। ব্রিদিং আউটের সময় তোমাকে তো বলেছিলাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলও থাকে, আবার কি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলও থাকে, রিবসের মাঝখানে আবার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলও থাকে। ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, তো যখন আমরা ব্রিদিং আউট করব তখন কি হয়, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট যেটা করেছিল ওটা রিল্যাক্স হয়ে যায়, হলো? কিন্তু ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট হয়ে যায়। ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট হয়ে যায়, এই দিক থেকে ডায়াফ্রাম, ডায়াফ্রাম যেটা যে কন্ট্রাক্ট হয়েছিল, ডায়াফ্রাম যেটা হচ্ছে তোমার কন্ট্রাক্ট হয়েছিল আর ফ্ল্যাট হয়েছিল। হ্যাঁ, ডায়াফ্রাম যেটা হচ্ছে তোমার কন্ট্রাক্ট আর ফ্ল্যাট হয়েছিল, এখন ডায়াফ্রামটা রিল্যাক্স হবে। ডায়াফ্রাম যদি রিল্যাক্স হয়ে যায়, এখন কন্ট্রাক্ট ছিল হয়ে গেল রিল্যাক্স, ডায়াফ্রামটা রিল্যাক্স হলে আবার ডোম শেপড হয়ে যাবে। ডোম শেপড হয়ে যাবে মানে এরকম ফ্ল্যাট হয়েছিল, আর যদি রিল্যাক্স হয়ে যায় আবার এরকম ডোম শেপড হয়ে যাবে, বুঝাতে পারলাম? তাহলে এইদিকে ডায়াফ্রাম রিল্যাক্স হলো, আর ডোম শেপড হয়ে গেল, আর ওইদিকে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট হলো। এবার ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল যদি কন্ট্রাক্ট হয় তখন রিবস গুলোকে আবার টানবে, ভিতরের দিকে টানবে এবার। তাহলে আগে যেখানে রিবস গুলো এই পজিশনে ছিল, অ্যারো গুলো দিয়ে যে ছিল, আমি অ্যারো গুলো মুছে দিচ্ছি। Second, আহ, এই যে এই পজিশনে যে ছিল, এখন ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করার জন্য, এবার রিবস গুলো ডাউনওয়ার্ড এন্ড ইনওয়ার্ড চলে আসবে, মানে আবার এই আগের পজিশনে চলে আসবে, বুঝতে পারলা? ডাউনওয়ার্ড এন্ড ইনওয়ার্ড পজিশনে চলে আসবে, ভিতরের দিকে আর নিচের দিকে চলে আসবে এরকম গুলো। তাহলে দেখো, আগে ভলিউম ছিল এতটা, আগে ভলিউম ছিল এতটা, এখন ভলিউম হয়ে গেলে এতটা, এখন ভলিউম হয়ে গেলে এতটা, ভলিউম কমে গেল। যদি ভলিউম এখানে যদি ভলিউম কমে যায় তাহলে লাংসের ভিতরেও ভলিউম কমে যাবে, আর ভলিউম কমলে প্রেসার বেড়ে যাবে, তাই না? তো ধরে নাও বাইরে প্রেসার আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে 78, লাংসের ভিতরে প্রেসার হয়ে গেল 80, তখন ভিতরের থেকে এয়ার কি হবে, বাইরের দিকে বের হয়ে যাবে, মানে কার্বন ডাই অক্সাইড বেশি একটা বাইরে বের হয়ে যাবে। এটা গোটাটাই প্রেসারের খেলা, প্রেসারের খেলা গোটাটাই। এই ছবিটা পারবা তো? হম, তাহলে দেখে নি এখানে যে mechanism of breathing, the movement of air in and out lungs is carried out by creating, এই যে লাইন, creating a pressure gradient between the lungs and the atmosphere। যখন আমরা ইন্সপিরেশন করি তখন পালমোনারি, ইন্ট্রা পালমোনারি, পালমোনারি মানে কি লাংসের ভিতরের প্রেসারটা কি হয়, কম থাকে, হ্যাঁ কি না, অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে। আর যখন
there is a negative pressure in the lungs with respect to the atmospheric pressure। আর যখন এক্সপিরেশন করি তখন আবার ইন্ট্রাপালমোনারি প্রেশারটা আবার কি হাই থাকে, হাই থাকে তার থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে। তো যখন আমরা ইনহেলেশন করছি কি কি স্টেপ গুলো বললাম, আমি তোমাকে বললাম ডায়াফ্রাম বললাম, আর তোমাকে আমি বললাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, তারপরে বললাম কি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, তারপরে কি বললাম রিবস, এগুলোর ইনভলভমেন্ট থাকে। তো এই যে এখান থেকে এত অব্দি একটা আলাদা ব্র্যাকেট করো, এখান থেকে আলাদা, এখান থেকে আলাদা ব্র্যাকেট করো। ইন্সপিরেশন কি হবে হয়, ডায়াফ্রাম কন্ট্রাক্ট হয় বলেছিলাম, ডায়াফ্রাম কন্ট্রাক্ট হলে ওটা নিচের দিকে চলে যাবে। আর তাহলে কি এইদিকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলও কন্ট্রাক্ট হয়। আর ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট হয় তাহলে কি ডায়াফ্রামটা নিচে চলে গেলে অ্যান্টেরো পস্টেরিয়র অ্যাক্সিসের ভলিউমটা বাড়বে। ওরা অ্যান্টেরো পস্টেরিয়র মানে কি ওপরে নিচে, ডায়াফ্রামটা ছিল এখানে হয়ে গেল এখানে, তাহলে অ্যান্টেরো পস্টেরিয়র অ্যাক্সিস এই ভলিউমটা বাড়লো। আর যদি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল রিবস গুলোকে উপরের দিকে তুলে দেয়, সেটা কোন ভলিউমটাকে বাড়াচ্ছে, সেটা বাড়াচ্ছে হচ্ছে তোমার, সেটা বাড়াচ্ছে হচ্ছে তোমার ডরসোভেন্ট্রাল অ্যাক্সিস এর ভলিউমটা বাড়াচ্ছে। ডরসোভেন্ট্রাল মানে কি সামনে পিছনে, ডরসোভেন্ট্রাল স্টারনাম causing the increase the volume of the thoracic chamber। তো ওটাই মানে যদি এই যে দেখো ডায়াফ্রামটা যদি নিচের দিকে আসে তাহলে অ্যান্টেরো পস্টেরিয়র মানে উপর নিচে ভলিউমটা বাড়লো, হ্যাঁ। আর যখন রিবস গুলো যখন উপরের দিকে যাচ্ছে তখন ডরসোভেন্ট্রাল ভলিউমটা বাড়লো, মানে সামনে পিছনে ভলিউমটা বাড়লো। সামনের দিকে কি আছে, স্টারনাম আছে, মনে আছে তো স্টারনাম, পিছনের দিকে তো আছে ভার্টিব্রাল কলাম, এগুলো ভার্টিব্রাল কলাম। সাইডের দিক থেকে এরকম করে রিবস গুলো আছে, এই যে এগুলো হচ্ছে রিবস, এখানে রিবস এর কাটা জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলো রিবস। সামনে স্টারনাম থেকে পিছনে ভার্টিব্রাল কলাম পর্যন্ত রিবস গুলো তো আউটওয়ার্ড আপওয়ার্ড। স্টারনামও সামনের দিকে উঠে আসে, স্টারনামটাও সামনের দিকে উঠে আসবে, বুঝতে পারলাম। এইরকম করলে কি হচ্ছে থোরাসিক চেম্বারের ভলিউমটা অনেকটা যদি বেড়ে যায় তাহলে তাহলে পালমোনারি ভলিউমটাও বেড়ে যাবে। পালমোনারি ভলিউম যদি বাড়ে তাহলে পালমোনারি ইন্ট্রাপালমোনারি প্রেশারটা কমে যাবে। কিসের থেকে কমে যাবে, অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে কমে যাবে। কমে গেলে বাইরের থেকে ভিতরে এয়ার ঢুকবে, মুভ ইনটু। কিন্তু যদি অপোজিটটা হয়, যদি ডায়াফ্রাম রিল্যাক্স হয়ে যায় তাহলে ওটা আবার আগের শেপে চলে যাবে, মানে ডোম শেপ চলে যাবে। এই যে পরের ছবিটা দেখো, ডায়াফ্রামটা উপরের দিকে উঠে গেছে, তাহলে অ্যান্টেরো পস্টেরিয়র যে ভলিউমটা কমে গেল। আর এইদিকে এবার চলে আসবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এবার চলে আসবে কে বলতো, কোথায় গেল ইন্টারনাল, কোথায় গেল রে ভাই, এখানে ইন্টারনাল, এই তো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল ও রিটার্নস দ্য ডায়াফ্রাম এন্ড স্টারনাম টু দেয়ার নর্মাল পজিশন, আবার আগের পজিশনে চলে আসলো। তাহলে থোরাসিক ভলিউমের ভলিউমটা অনেকটা কমে গেল। থোরাসিক ভলিউম কমে গেলে পালমোনারি ভলিউম মানে লাংসের ভলিউমও কমে যাবে। লাংসের ভলিউমটা যদি কমে যায় তাহলে ওর প্রেশারটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। অ্যাবভ কিসের থেকে বেড়ে যাবে, অ্যাটমসফিয়ারিক প্রেশার, তখন এক্সপালশন হবে এয়ার। তো স্যার কিন্তু স্যার যখন আমরা হাঁপাই তখন তো আবার আমাদের পেটও ফুলে যায় মাঝে মাঝে, তাই না? তো অ্যাডিশনালও কিছু মাসল আছে, যেমন অ্যাবডোমিনাল মাসল, অ্যাপস, সিক্স প্যাকস, অ্যাপস বলে অ্যাবডোমিনাল মাসল, ওগুলাও কিন্তু আমাদের ইন্সপিরেশন আর এক্সপিরেশন করার যে স্ট্রেংথ ওটাকে একটু বাড়িয়ে দেয় যদি কোনো ফোর্সফুলি আমরা হাঁপাতে চাই। আর স্যার আমাদের ভলিউম অফ এয়ার ইনভলভড ইন ব্রিদিং মুভমেন্ট, মানে যখন এক্সপিরেশন করছি ইন্সপিরেশন করছি কত ভলিউম ঢুকছে কত ভলিউম বেরোচ্ছে, এই ভলিউমটাকে মাপা যায় একটা ডিভাইস দিয়ে, যেটা নাম হচ্ছে স্পাইরোমিটার। হয়েছে? আর একটু পড়াই দেবো। ঠিক আছে, থাক তাহলে এত অবধি থাক।